আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পেন্টাগনের স্বীকারোক্তি, প্রায় 100 মার্কিন সেনা হতাহত। MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ও দূরপাল্লার রাডার ধ্বংস, আরও যা জানালো IRGC। ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের, দ্য টেলিগ্রাফের রিপোর্ট। বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত। সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ সমর্থন করে সানায় বিশাল মিছিল। দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছেন কৃষকরা, বিপাকে মোদী সরকার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এবার পেন্টাগনের স্বীকারোক্তি, প্রায় 100 মার্কিন সেনা হতাহত। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন স্বীকার করেছে সাম্প্রতিক দফার সংঘাতে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে জানায় 2026 সালের 7 জুলাই থেকে এখন পর্যন্ত বিভিন্ন মাত্রায় প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন। মুখপাত্রের দাবি অনুযায়ী অধিকাংশ আঘাতই ছিল হালকা মাত্রার ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই হতাহতের সংখ্যা, অস্ত্রের ক্ষয়ক্ষতি এবং সামরিক অবকাঠামোর ক্ষতির তথ্য প্রকাশ্যে সতর্ক অবস্থান গ্রহণ করে আসছে। এর মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ জনমত নিয়ন্ত্রণ, কংগ্রেসের রাজনৈতিক চাপ এড়ানো এবং এসব ঘটনার মানসিক ও প্রতিরোধমূলক প্রভাব সীমিত রাখা। সাধারণত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য ধাপে ধাপে দীর্ঘ বিলম্বে অথবা হালকা ট্রমাটিক ব্রেইন ইনজুরি এর মতো শিরোনামে প্রকাশ করা হয়, যাতে ক্ষয়ক্ষতির প্রকৃত বর্ণনা স্পষ্ট বোঝা না যায়। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, আঞ্চলিক ঘাঁটিগুলোতে মার্কিন সেনাদের হতাহতের সঠিক সংখ্যা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং কৌশলগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করলে ওয়াশিংটনের জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক ও নিরাপত্তাগত মূল্য তৈরি হতে পারে। এই কারণে বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক প্রায়ই যুক্তরাষ্ট্র সরকারকে সংবাদ গোপন বা তথ্য সেন্সরশিপের অভিযোগে অভিযুক্ত করে। MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ও দূরপাল্লার রাডার ধ্বংস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা আমেরিকার একটি দূরপাল্লার রাডার সাইট, একটি যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং MQ-9 ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর জনসংযোগ বিভাগ তাদের 36 নম্বর বিবৃতিতে জানায়, নাসর 2 অভিযানের 24তম আক্রমণের দ্বিতীয় ধাপে বৃহৎ আকারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পথ সুগম করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার সাইট, একটি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে ধ্বংস হয়েছে। এছাড়া আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত MQ-9 ড্রোনের একটি হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে IRGCর তথ্য অনুযায়ী এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতির শেষে IRGC জানায়, শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে এবং তারা এর জন্য জনগণের দোয়া কামনা করেছে। ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের, দ্য টেলিগ্রাফের রিপোর্ট। ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে ফের জড়ানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমন সতর্কবার্তাই দিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। যদিও মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান মোতায়েন করার পাশাপাশি ইরানের ওপর টানা 10ম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অবশ্য উভয় পক্ষই পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে আরো বিস্তৃত সামরিক অভিযান চালানোর বিভিন্ন অপশন বিবেচনা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরো মার্কিন যুদ্ধ বিমানও মোতায়েন করা হচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ওই কর্মকর্তা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক অভিযান সীমিত রাখতে হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, নিরাপদভাবে দীর্ঘ সময় অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র আমাদের নেই। আমার মনে হয় হোয়াইট হাউস এই বাস্তবতা সম্পর্কে পুরোপুরি অবগত নয়। এর মধ্যেই টানা দশম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই হামলা পুরো অঞ্চলটিকে পূর্ণমাত্রার যুদ্ধের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। অন্যদিকে মার্কিন হামলার জবাবে ইরানও সমগ্র অঞ্চল জুড়ে হামলা অব্যাহত রেখেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা বাহরাইন, কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তেহরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটনকে এর পরিণতি মেনে নিতে হবে। বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। বাহরাইনে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা সেন্টার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করেছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের দারখোভিন এলাকায় বেসামরিক অবকাঠামোতে যে হামলা চালিয়েছে তার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান। ইরান গত বছরের শর্তে নাতাঞ্জের পিক্যাক্স পর্বতের গভীর ভূগর্ভস্থ স্থাপনায় হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে জুনে 12 দিনের যুদ্ধের পর সেন্ট্রিফিউজগুলো ওই পর্বতের অভ্যন্তরের স্থাপনায় সরিয়ে নেওয়া হয়। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, পর্বতের গভীরে সংবেদনশীল যন্ত্রপাতি স্থানান্তরের মাধ্যমে তেহরান বড় ধরনের সামরিক হামলার মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে চাইছে। পিক্যাক্স পর্বত নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের দক্ষিণে অবস্থিত। সেখানে ইরানের 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো 2025 সালের জুনে হামলার শিকার হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, পিক্যাক্স পর্বতের নিচে নির্মাণাধীন সুড়ঙ্গ স্থাপনাটি 2 দফা যুদ্ধের কোনোটিতেই লক্ষ্যবস্তু ছিল না। উপগ্রহ চিত্রে দেখা গেছে স্থাপনাটি শক্ত শিলাস্তরের 100 মিটারেরও বেশি গভীরে নির্মাণ করা হয়েছে। এটি ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের চেয়েও গভীর এবং অধিক সুরক্ষিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এত গভীর ভূগর্ভে থাকা স্থাপনায় হামলা চালানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমার পক্ষেও কঠিন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরান দাবি করে আসছে, ওই স্থাপনাটি কেবল উন্নত সেন্ট্রিফিউজ উৎপাদন ও সংযোজনের কারখানা হিসেবেই ব্যবহৃত হবে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কার্যক্রম চালানো হবে না। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত। জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে সফল বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি এলিট ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে দেয়া একটি আনুষ্ঠানিক সামরিক বিজ্ঞপ্তিতে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে বাহিনীর এরোস্পেস বা আকাশ প্রতিরক্ষা শাখা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। এই অভিযানের মাধ্যমে আমেরিকার একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানি বাহিনী আরো স্পষ্ট করেছে যে এই অঞ্চলে মার্কিন রাডার কভারেজ বা নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় ও খালি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ভবিষ্যতে ওই অঞ্চলে আরো বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পথ সহজ করা সম্ভব হবে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ সমর্থন করে সানায় বিশাল মিছিল। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণাকে সমর্থন জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় মিছিল করেছেন বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সমর্থকেরা। সানার সাবিন স্কয়ারে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে মুজিব আল বলাইহি নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে জানান, এই সিদ্ধান্ত ইয়েমেনের উপর সৌদি আরবের বছরের পর বছর ধরে চালানো অবরোধের উপযুক্ত জবাব। তিনি বলেন, তারা 12 বছর ধরে আমাদের অবরুদ্ধ করে রেখেছে, তাই আমাদের বার্তা পরিষ্কার, অবরোধের জবাবে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং বন্দরের বদলে বন্দর। আব্দুল্লাহ আল আসুলি নামের আরেক হুথি সমর্থক বলেন, বিমানবন্দর ও সমুদ্র বন্দর খুলে দেওয়ার দীর্ঘদিনের দাবির পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণ তাদের পাশে রয়েছে। অন্যদিকে হুথিদের এই সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির বিরুদ্ধে অবরোধের অভিযোগ অস্বীকার করে রিয়াদ জানিয়েছে, তারা সব সময় ইয়েমেনি জনগণের দুর্ভোগ কমাতে বৈধ সরকারের সঙ্গে কাজ করেছে। এর মধ্যে রয়েছে উন্নয়ন প্রকল্প চালু রাখা, সরকারি বাজেটে সহায়তা দেয়া এবং বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। সৌদি আরব আরো জানায়, 2026 সালের প্রথমার্ধেই ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুদাইদা, আস-সালিফ ও রাস ইসা বন্দরে খাদ্যদ্রব্য, পণ্য, জ্বালানি ও নির্মাণ সামগ্রীবাহী 300টিরও বেশি জাহাজ ভিড়েছে। ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের কৃষকরা। মূলত প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার পাঞ্জাব থেকে হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। জানা গেছে, পাঞ্জাব থেকে হরিয়ানায় প্রবেশের মুখ শম্ভু সীমানায় পৌঁছালে হরিয়ানা পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের পথ আটকে দেয়। তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের আটকে দেওয়া হলেও আম্বালা, কুরুক্ষেত্র ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা হরিয়ানার স্থানীয় কৃষকরা অবাধে দিল্লির দিকে তাদের যাত্রা অব্যাহত রেখেছেন। পাঞ্জাব হরিয়ানার সীমান্তে বিশাল বিশাল ব্যারিকেড বসানোর এই দৃশ্য 2024 সালের ফেব্রুয়ারির সেই বহুল আলোচিত দিল্লি চলো 2 আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই সময়েও জাতীয় রাজধানীতে কৃষকদের প্রবেশ রুখতে সীমানাকে সিমেন্টের ব্লক, লোহার পেরেক ও বহুস্তরী ব্যারিকেড দিয়ে দুর্গে পরিণত করা হয়েছিল। এদিকে দিল্লিতে যাওয়ার পথ না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা শম্ভু সীমানা এলাকাকেই আপাতত তাদের নতুন আন্দোলন স্থলে রূপান্তর করেছেন। দিল্লিতে একত্রিত হওয়ার গণতান্ত্রিক অধিকার দমন করার অভিযোগ তুলে তারা হরিয়ানা ও পাঞ্জাব উভয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিকেইউ নেতা তেজবীর সিং মারাত্মক অভিযোগ এনে বলেছেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের নিজস্ব ভূখণ্ডের ভেতরে ঢুকে ব্যারিকেড তৈরি করেছে। তিনি আরো দাবি করেন, হরিয়ানা পুলিশের এই পদক্ষেপে বাধা না দিয়ে পাঞ্জাব সরকার কেবল নীরব দর্শক ভূমিকা পালন করছে। সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি। হাজারো তরুণের এই পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করলে রণক্ষেত্রে রূপ নেয় দিল্লি। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ককরোচ পার্টির এই ভয়াবহ বিক্ষোভের মধ্যে দিল্লিতে নতুন করে পাঞ্জাব কৃষকদের ডাকা আন্দোলন মোদী সরকারকে আরো বিপদে ফেলতে পারে বলে মনে করেন দেশটির রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ মহল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। এবার পেন্টাগনের স্বীকারোক্তি, প্রায় 100 মার্কিন সেনা হতাহত। MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ও দূরপাল্লার রাডার ধ্বংস, আরও যা জানালো IRGC। ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের, দ্য টেলিগ্রাফের রিপোর্ট। বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত। সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ সমর্থন করে সানায় বিশাল মিছিল। দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছেন কৃষকরা, বিপাকে মোদী সরকার। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।